তাহলে সোনার তরী লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বানানটা সবসময় মনে রাখতে হবে। আমরা এখন দেখব এই সোনার তরী কবিতার যেই সংক্ষিপ্তগুলো আমাদের পরীক্ষায় আসে, পাশাপাশি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী যেগুলো আছে সেগুলো আমরা দেখব। কিন্তু আমাদের পড়ার নিয়মটা বা স্টাইলটা একটু ব্যতিক্রম ওয়েতে আমরা পড়ব। তা হলো যে আমরা নর্মালি যেরকম চারটা অপশন দিয়ে বহু নির্বাচনী পড়ি, কিন্তু না, আমরা সেভাবে পড়ব না। আমরা এক লাইনের মাধ্যমেই পড়ব, যাতে পরীক্ষার সময় যে কোশ্চেনটা আসবে সেটা দেখলেই যেন আমরা অ্যান্সার করতে পারি। এক নম্বরে কি বলা আছে যে বিশ্বভারতী নামের বিশ্ববিদ্যালয়ের শাপনিক ও প্রতিষ্ঠাতা হলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। উনি মাত্র 15 বছর বয়সে বনফুল কাব্যটা কি রচনা করেছিলেন। তারপরে ওনার আরও একটা বিশেষ খ্যাতি হচ্ছে গীতাঞ্জলি। এই গীতাঞ্জলির সাথে অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্য 1913 সালে প্রথম এশীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার মানে কিসে নোবেল পুরস্কার পেয়েছিলেন? সাহিত্যে। কিসের জন্য? গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী। তার কিছু কাব্যগ্রন্থ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা ইত্যাদি। তার কাব্যনাট্য আছে দুটো, বিসর্জন এবং চিত্রাঙ্গদা। তার কাহিনী কবিতার সংকলন হচ্ছে কথা ও কাহিনী। তিনি 1941 সালের 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর সালটা হচ্ছে 1941 সালের 7ই আগস্ট। এরপর আমরা দেখব যে সোনার তরী কবিতার খুবই গুরুত্বপূর্ণ যে শব্দার্থ এবং লাইনগুলো আমাদের এমসিকিউ প্লাস সংক্ষিপ্ততে আসে, সেগুলো আমরা এখন দেখব। নাম্বার 9 থেকে কি আছে? ঢেউগুলি, এখানে গুলিটার হবে রস্বীকার, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুদারে, ভাঙে হবে। এর পরের লাইনটা কি হবে? দেখে যেন মনে হয় চিনি উহারে। ভাড়া শব্দের অর্থ হচ্ছে ধান রাখার পাত্র। খড় পরশা শব্দের অর্থ হচ্ছে ধারালো বর্ষা। সো এই লাইনটা কিন্তু আমরা একটু মনে রাখবো। ঢেউগুলি নিরুপায় ভাঙে, এখানে ভাঙে হবে, ভাগে না, ভাঙে। তো খড় পরশা হচ্ছে ধারালো বর্ষা। তারপর 12 নম্বরে সোনার তরী কবিতায় আমি দ্বারা সাধারণ অর্থে কৃষক, কিন্তু প্রতীকী অর্থে শিল্প স্রষ্টা এখানে কবি নিজেই। 13 নাম্বার আমার সোনার দান, এটা দ্বারা কৃষকের শ্রেষ্ঠ ফসল। আর এটাকে যদি ব্যঞ্জনার্থে বলি তাহলে হচ্ছে কি শিল্প স্রষ্টা কবির সৃষ্টি সম্ভার। অর্থাৎ কবিতার আলোকে আমরা দেখতে পাবো যে সোনার দান দ্বারা বোঝাচ্ছে যে কৃষকের যে শ্রেষ্ঠ ফসল যেগুলো আছে এগুলো, কিন্তু প্রতীকী বা ব্যঞ্জনার্থে হচ্ছে শিল্প স্রষ্টা কবির যে সৃষ্টি সম্ভার আছে সেগুলোকে বোঝানো হয়েছে। সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। সোনার তরী কবিতাটি গুরু রহস্য ও শ্রেষ্ঠত্বেরও স্মারক। চারদিকে বাঁকা জল কৃষকের মনে কি সৃষ্টি করেছে? ঘন ঘোর আশঙ্কা সৃষ্টি করেছে। সোনার তরী কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। আর এই সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কবিতার অধিকাংশ পংক্তি 8+5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। অধিকাংশ। সোনার তরী কবিতায় বর্ষা ঋতুর উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ এখানে একটা ঋতুর উল্লেখ আছে, সেই ঋতুটা হচ্ছে বর্ষা ঋতু। তারপরে 21 ধান কাটার সময় খেতে একজন লোক ছিল। তার মানে হচ্ছে ধান কাটার সময় খেতে কয়জন লোক ছিল যদি কোশ্চেন আসে? একজন, কারণ ওখানে বলেছিল একখানি ছোট ক্ষেত আমি একেলা। তারপরে ভরা নদীর স্রোত দেখতে কিসের মতো? খুরের মতো ধারালো। ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে? সোনার তরীর মাঝিকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হয়েছে। কৃষক মাঝিকে নদীকূলে তরী ভেড়ানোর কথা বলেছেন।
শূন্য নদীর তীরে, এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এটা 8 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ। সোনার তরী কবিতায় বাঁকা জলটা হলো অনন্তকাল স্রোতের প্রতীক। তারপরে 27 সোনার তরী কবিতায় নৌকা ও মাঝি মহাকালের প্রতীক। সোনার তরী কবিতায় রূপকার্থে কবির দুঃখ প্রকাশিত হয়েছে। ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত তুমুল বর্ষা বোঝানো হয়েছে। সোনার তরী কবিতায় গণবর্ষা বলতে গভীর সংকটকে বোঝানো হয়েছে। তাহলে এখানে কিন্তু আমাদের দুটো কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে। প্রথমত যদি আমরা এখানে তাকাই তাহলে আমরা পাবো যে এই যে কবিতাটা সোনার তরী কবিতায় একটা হচ্ছে গণবর্ষা, এটা বলতে গভীর সংকটকে বোঝানো হয়েছে। আর এখানে কিন্তু তুমুল বর্ষা, একটা হচ্ছে প্রতীকী অর্থ আর একটা হচ্ছে তার অ্যাকচুয়াল অর্থ। এখানে আপনার গণবর্ষা এটা হচ্ছে জাস্ট নর্মালি হচ্ছে তুমুল বর্ষা, আর যখন প্রতীকী অর্থ সেটা হচ্ছে গভীর সংকট। এরপরে আমরা দেখব ধান কাটা হলো সারা, চরণটির মাধ্যমে কর্মের পরিণতি প্রকাশ পেয়েছে। সোনার তরী কবিতায় প্রভাত নামক সময়ের উল্লেখ আছে, অর্থাৎ এখানে একটা সময়ের উল্লেখ আছে, সেই সময়টা হচ্ছে প্রভাত। এখানে একটা সময়ের উল্লেখ আছে, তা হলো প্রভাত। নৌকার মাঝ থেকে প্রথম ক্রিকেট পরিচিত মনে হয়েছে। বিহাও তৈরি করে সেই চরণটিতে উন্নয়ন ঘটেছে, যেটা সে জান বিহাও তৈরি করেছে, এই চরণটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? তাহলে অ্যানসার হবে উন্নয়ন, অন্য প্রকাশ পেয়েছে। আমাদের এই যে লেখক সেটা হচ্ছে কি আমাদের সৃষ্টিকর শক্তিরাম চরণটিতে কৃষকের অসহায় আদর্শ প্রকাশিত হয়েছে। মাসের কাছে হচ্ছে মাস জাতীয় সোনার তরী এই চরণটি ছবিতে পেয়েছে, ছবি যে জাতীয় নিয়ে গেছে। এরপর বেকবাদহীন উপদিকে চতুর্থ চমক অর্থাৎ সেই চরণটি ছবি এর উপরই। এরপর সোনার তরী একজন গীত পাওয়া যায় 30 40 কবিতা বিচারে চিত্র হচ্ছে বালতি সঠিক কবিতা এখানে দিতে মাস কবিতা এখানে মনে আর এটা বলেছে সত্যলতের প্রতীক। সো আমাদের এই পর্যন্ত আমরা দেখলাম যে চুয়াল্লিশ নাম্বার আরো হয়তোবা কিছু আছে, সেটা হলো মাত্র আপনার 3 আর 3 6টা। 45 নম্বরে কি বলা হয়েছে? মহাকাল আমার সর্বোচ্চ লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি ও অবহেলার মধ্যে। সোনার তরীর নে আমার সোনার ধান লইয়া যায় খেয়া পারে, কিন্তু আমাকে লয় না। এই উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বয়ং নিজের। সোনার তরীতে মহৎ সৃষ্টির স্থান সংকলন হয় কেবল। 47 ব্যক্তিসত্তা ও তার শারীরিক অস্তিত্ব নিশ্চিতভাবে মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের পরীক্ষা আসতে পারে যে বাংলা কত সালে জন্ম? 1268 সালের 25শে বৈশাখ। 49 মাঝির কাছে কৃষকের অনুনয়ের কারণ টিকে থাকার আশঙ্কা আর সোনার তরীতে স্থান লাভের বাসনা। আর লাস্ট যে প্রশ্নটা সেটা হলো সোনার তরী কবিতায় কবির জীবন দর্শন মিশে আছে। এই যে 50টা এমসিকিউ আমরা পড়লাম, এখান থেকে 50টা এমসিকিউ আমরা ভালো করে পড়লে সোনার তরী কবিতা থেকে যদি কোনো কোশ্চেন আসে সেটা আমরা অ্যান্সার করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।